নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি। সন্ময় বন্দ্যোপাধ্যায়। চাকরিহারা শিক্ষকদের ওপর পুলিশি অত্যাচার, পুলিশি নির্যাতন, সমস্ত কিছু ঘটনার প্রেক্ষিতে দাঁড়িয়ে আজকের এই বিশেষ প্রতিবেদন আপনাদের দরবারে পেশ করছি শুধু বিচারের জন্য। দেখুন, যে কুৎসিতভাবে বিধাননগর পুলিশকে লেলিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, নিজে আড়ালে থেকে বাইরে থেকে ইনস্ট্রাকশন দিয়েছিলেন এবং ভায়া রাজীব কুমার এটাই এক্সপেক্টেড। তার কারণ বিধাননগর পুলিশের এত ক্ষমতা নেই যে শতাধিক শিক্ষককে এইভাবে বেধড়ক পেটানো। আমি আজকে এই প্রতিবেদন পেশ করতে গিয়ে খালি ভাবছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য প্রশাসনে সবথেকে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে খুব কোয়ালিটির অফিসারদের দিয়ে খুব খারাপ কাজটা করাতে পারেন। প্রচুর একাধিক আইপিএস অফিসার, আইএস অফিসার, ডাব্লিউবিসিএস অফিসার, তারা জানেন মমতা কিসে খুশি হন আর সেইটা শেষ পর্যন্ত তারা করেন। আমি কেন আজকে এটা বলছি, দেখুন, সেদিনকে শিক্ষকদের পেটানোর এভাবে কোনো প্রয়োজন ছিল না। আমি আবারও বলছি, শিক্ষকদের পেটানোর কোনো প্রয়োজন ছিল না। খুব স্ট্র্যাটেজিক মুভমেন্ট করে কিন্তু যারা আটকে পড়েছিলেন, অবরুদ্ধ ছিলেন, তাদের বার করে নিয়ে আসা যেত। প্রথম আমার যেটা মনে হয়েছিল সেটা ব্রাত্য বসু নিজে হাজির হতে পারতেন। তারা কী চেয়েছিলেন? শিক্ষকরা যে একটা মিটিং চেয়েছিলেন, বলেছেন যে রিভিউ পিটিশনের আগে আমাদের সঙ্গে বসার কথা ছিল, তারা বসছেন না। আমাদের সঙ্গে কেন বসবেন না? আমাদের অ্যাসিওরেন্স দেওয়া হয়েছে, আমাদের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ডেকে বলা হয়েছিল, নির্দিষ্ট প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি, প্ল্যান ই, কত গল্প শুনেছিলাম। তারপর বলা হয়েছিল রিভিউ পিটিশনের আগে আপনাদের সঙ্গে বসবো, মিরর ইমেজ ওয়েবসাইটে আপলোড করার কথা, কোনো কিছু করা হয়নি। এমনকি রিভিউ পিটিশন করা হয়েছে শিক্ষকদের এড়িয়ে। প্রশ্নটা হচ্ছে, প্রথমে রাজ্য সরকার যে কাজটা করেছিল একটু ভালো করে খেয়াল করে দেখুন, যে বিপক্ষের আইনজীবীদের আড়াল করার জন্য কে যোগ্য কে অযোগ্য স্কুলগুলোতে পাঠিয়েছেন, প্রকাশ্যে রিলিজ করেনি। এবার যেটা করলেন সেটা হচ্ছে শিক্ষকদের ঠকালেন। শিক্ষকদের কাছেও শিক্ষকরাও জানতে পারলেন না যে কতজন জালিয়াতকে, কতজন জল মেশানো, কতজন টাকা নেওয়া শিক্ষকদের বা মানে লোকজনকে শেষ পর্যন্ত ওই তালিকার মধ্যে ঢুকিয়ে দিয়ে ওই রিভিউ পিটিশনে যাওয়া হয়েছে। আলটিমেটলি যাতে রিভিউ পিটিশনটা বাতিল হয়ে যায়, তখন বলবেন আমাদের কিছু করার নেই, আমরা তো চেষ্টা করেছিলাম। শিক্ষকরা কী চেয়েছেন? রিভিউ পিটিশনটা পরিষ্কারভাবে বসে দেখতে চেয়েছিলেন যে কীভাবে আপনারা পিটিশনটা করছেন, আমরা জানতে চাই, কারণ আমাদের চাকরিটা গেছে আলটিমেটলি। ঠিক এই প্রেক্ষিতে দাঁড়িয়ে সেদিনকে শেষ পর্যন্ত শিক্ষকরা যখন কিছুতেই বিচার পাচ্ছেন না, বিকাশ ভবন ঘেরাও করেছেন, অবরুদ্ধ করেছেন, সেটা আপনারা সবাই জানেন, আমি নতুন করে সেটা বলতে চাই না। বেধড়ক শিক্ষকদের পেটানো হলো। প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় ওই একে পাঠালেন, সব্যসাচী দত্তকে পাঠালেন, ক্রিমিনাল গুন্ডা সমস্ত তিনি জড়ো করলেন, মারধর করলেন, করে হেলমেট দিয়ে পেটালেন, এসব করে টোরে তিনি তারপরে সিন থেকে চলে গেলেন। এরপর সন্ধেবেলা পুলিশ দিয়ে ব্যাপক লাঠিচার্জ করে শেষ পর্যন্ত ডিসপার্স করা হলো। এটাকেও করার কোনো প্রয়োজন হতো না যদি ব্রাত্য বসু আসতেন। কিছু না, রাজ্যের মুখ্যমন্ত্রী তো নিজেই চলে যেতে পারতেন, প্রেস ক্লাবের সামনে যাননি 2019 সালে লোকসভা নির্বাচনের আগে? তোমরা যাও, আমি কথা দিচ্ছি জুন মাসের 7 তারিখে কমিটি করে, সেই কমিটি করার পর তারপরে দেখা গেলো সেখান দিয়েও চুরি করেছেন মমতা। যাই হোক, সে তো অন্য কথা। আমি আজকের এই প্রতিবেদনে আপনাদের দুটো ভিডিও পাশাপাশি দেখাবো। দেখুন, আমি ব্যক্তিগতভাবে কিছু পুলিশ অফিসারকে তাদের পড়াশোনা, তাদের শিক্ষা, তাদের কথা বলা, তাদের লেখার ব্যক্তিগতভাবে পছন্দ করি। তার মধ্যে কিন্তু এই বর্তমানে যিনি এডিজি ল অ্যান্ড অর্ডার সাউথ বেঙ্গল আছেন, সে মানুষটার নাম হচ্ছে সুপ্রতিম সরকার। ব্যক্তিগতভাবে আমি তাকে পছন্দ করি। সংবাদপত্র জগতে কাজ করতেন, পরবর্তীকালে আইপিএস হয়েছেন। মমতা গুছিয়ে কথা বলতে পারেন, খুব সুন্দর লেখেন, লেখারাত্রি ভারী চমৎকার। এই লোকটিকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় খারাপ কাজ করাচ্ছেন। আমি এইটা নিয়ে একটি প্রতিবেদন আপনাদের কাছে পেশ করেছিলাম এবং শেষ পর্যন্ত দেখা গেল যে প্রেস কনফারেন্সটা এই বিধাননগরের এই ঘটনা নিয়ে জাভেদ সামিউয়ের পাশে বসে এই ভদ্রলোক অর্থাৎ এই সুপ্রতিম সরকার করেছেন, সেটা যে জাল প্রেস কনফারেন্স, আজকে তার প্রমাণ পেলাম। আমার মনে হলো আজকে এটা নিয়েই প্রতিবেদনটা করা দরকার, জাল প্রেস কনফারেন্স নিয়ে। সেই জাল প্রেস কনফারেন্সে তিনি বলেছিলেন কি, যে অবরুদ্ধ মানুষজনের মধ্যে একজন সন্তান সম্ভব মহিলা ছিলেন, তাকেও পর্যন্ত শিক্ষকরা আটকে রেখেছিলেন। এ কথাটা বলেছেন, আপনারা নিশ্চিতভাবে শুনেছেন। আমি যদি না শুনে থাকেন আমি সেটাও আপনাদের শোনাবো। প্রথমে আমি শোনাবো সেটা। তারপর এক শিক্ষক আন্দোলনের নেতা চিন্ময় মণ্ডল, তিনি প্রকাশ্যে গতকাল একটি অডিও রিলিজ করলেন। কি অডিও রিলিজ করলেন? বলেন যে যখন আমরা খবর পেলাম একজন সন্তান সম্ভব মহিলা ওখানে আটকে রয়েছেন,
আমাদের ফোনে যোগাযোগ হলো এবং সেই ফোনে যোগাযোগের পর আমরা তাকে পেছনে গেট দিয়ে বার করে দেওয়ার সমস্ত অ্যারেঞ্জমেন্ট করলাম, তাদের সঙ্গে ফোনে কথা হলো, সব কিছু হলো। কিন্তু দেখা গেল যে ভেতর থেকেই ওটা গেটটা বন্ধ করে রাখা হয়েছে, টিয়ার গ্যাস ছোড়াবে এই ভয় দেখিয়ে শেষ পর্যন্ত সেই ভদ্রমহিলাকে নামতে দেওয়া হয়নি ভেতর থেকেই, বা পুলিশ থেকে বা বিকাশ ভবনের ভেতর থেকে, যাই হোক। কিন্তু শিক্ষকরা তার জন্য রেসপন্সিবল কোথায়? শিক্ষকরা তো তাকে বার করে দিতে চেয়েছিলেন, বলছেন চিন্ময় মণ্ডল। আমি দুটো ভিডিও পরপর দেখাবো। প্রথমে দেখাবো সুপ্রতিম সরকারের ভিডিওটা, আপনারা দেখুন। তারপরে দেখুন চিন্ময় মণ্ডল, শিক্ষক আন্দোলনের যে মুখ, তিনি তাঁর বক্তব্যটা শুনুন, যে তিনি তাঁর সঙ্গে কীভাবে ভদ্রমহিলার কথা হয়েছে, ভদ্রমহিলার বাড়ির লোকের সঙ্গে পর্যন্ত কথা হয়েছে, কীভাবে তাকে এক্সিট করানোর ব্যবস্থা করা হচ্ছে, সমস্ত কিছু। এটা জানতেন না সুপ্রতিম সরকার? একজন সন্তান সম্ভবা মহিলাকে নিয়েও সুপ্রতিম সরকারকে মিথ্যে কথা বলতে হলো। খারাপ লাগে, আমি বলছি না মমতা বন্দ্যোপাধ্যায় ভদ্রলোক আইপিএস, ভদ্রলোক আইএস দিয়েও কতটা নিচে নামাতে পারেন, কতটা খারাপ কাজ করাতে পারেন, আজকের এই প্রতিবেদনটা তার একটা দলিল হয়ে থাকবে। আমি প্রথমে সুপ্রতিম সরকারের বক্তব্যটা শোনাবো, তারপর চিন্ময় মণ্ডল তার প্রমাণ দিয়েছেন, তিনি ফোনে কল রেকর্ড করে রেখেছেন বুদ্ধি করে, সমস্ত ঘটনাটা তিনি বলবেন। তারপর আমি সুপ্রতিম সরকারের সেই বক্তব্য, যেটা সেই মিথ্যে বক্তব্যটা আরেকবার শোনাবো। আমি চিনিয়ে দেওয়ার জন্য আমি গতকাল বলেছিলাম যে আমি চিনিয়ে দেবো এরা কীভাবে ফলস ফেক প্রেস কনফারেন্স করেন। ইন্দিরা মুখোপাধ্যায় ডিসি সেন্ট্রালকে দিয়ে ওই ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হিসেবে অভিজ্ঞকে সাজানো হয়েছিল, মনে আছে? ফলস প্রেস কনফারেন্স করেছেন। এদিন দেখুন, মানে গত পরশু দিন এই ফলস এবং ফেক একটা প্রেস কনফারেন্স করলেন জাভেদ শামীম। ভাবুন, ভদ্রলোক, ইনি একজন ভদ্রলোক পুলিশ অফিসার, ইনি হচ্ছেন এডিজি অল ওভার ওয়েস্ট বেঙ্গল, আর তার অধীনে রয়েছেন এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার। দুজনকে বসিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে মিথ্যে কথাটা বলালেন। আমি বলছি এটা জলজন্ত প্রমাণ, এর জন্য তো ইমিডিয়েটলি সুপ্রতিম সরকারকে স্যাক করা উচিত। কিন্তু করবে কি? একে দিয়ে তো করিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, একে দিয়ে এই কীর্তিটি করিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমার খালি বারবার মনে হয়, সুপ্রতিম সরকারকে জিজ্ঞেস করি যে কেন নিজেকে এত ছোট করেন, কেন নিজেকে এত নিচে নামান? বহু মানুষ আপনার লেখার ভক্ত, বহু মানুষ আপনার কথার ভক্ত, আপনি কথা ভারী সুন্দর গুছিয়ে বলেন, কিন্তু গুছিয়ে এত মিথ্যে কথা কেন বলেন? পুলিশে চাকরি করেন বলে একটু মনে হয় না যে পুলিশের রিটায়ারমেন্টের পরও আপনার জীবন আছে? পুলিশের উর্দিটা যখন ছেড়ে যান, মানে ছেড়ে থাকেন, তখন আপনার একটা বাহ্যিক জীবন আছে। সেই জীবনে যখন মানুষ দাঁড়িয়ে বলেন যে আপনি এইভাবে মিথ্যে কথা বলতে পারেন সুপ্রতিম সরকার, ভালো লাগবে আপনার শুনতে। সুপ্রতিম বাবু, আপনার কাছে যদি এই ভিডিওটা পৌঁছয়, আমি বলবো এই ভিডিওটা নিজেই একটু দেখুন, আয়নায় মুখ দেখার মতো ভিডিওটা দেখুন, দেখলে বুঝবেন আপনারও নিশ্চিতভাবে লজ্জা লাগবে, লাগা উচিত। আমি আপনাকে ব্যক্তিগত আপনার প্রতি খুব শ্রদ্ধাশীল, আমি বলি আপনার লেখার জন্য, আপনার কথা বলার জন্য, কিন্তু আপনি এত নিচে নামান কেন? বহু পুলিশ অফিসারকে দিয়ে মমতা এই কীর্তি করেন, এটা তার আরও একটা উদাহরণ। প্রথমে দেখুন সুপ্রতিম কীভাবে মিথ্যা কথা বলছেন, তারপর চিন্ময় মণ্ডল একদম কল রেকর্ডগুলোকে তুলে দিচ্ছেন, সেটা দেখুন। তারপর আবার সেইটাই সুপ্রতিম সরকারকে আরেকবার আমি আপনাদের কাছে দেখাবো চিনিয়ে দেওয়ার জন্য। অবরুদ্ধ ছিলেন, তাদের থেকে প্যানিক কল আসতে থাকে। অনেকে অসুস্থ ছিলেন, বয়স্ক মানুষ ছিলেন, মহিলা ছিলেন, তারা বলতে থাকেন যে আমাদের বেরোতে দিন। একজন সন্তান সম্ভবা মহিলা ছিলেন, অসুস্থ বোধ করছিলেন, তিনি বাড়ি যেতে চাইছিলেন। প্রবলেম অন্যরা ফেস করেছে, ভিজিটারদের মধ্যে হোক, আমরা সঙ্গে সঙ্গে সেটাকে ক্লিয়ার করার চেষ্টা করেছি। যিনি অন্তঃসত্ত্বা ছিলেন, তার কোনো এক দিদি আমাকে ফোন করেন ঠিক 7টার সময় এবং বলেন যে এরকম একজন আটকে আছেন, 6 months প্রেগনেন্ট। আমি সঙ্গে সঙ্গে তাকে বলি যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আপনি নিচে আসতে বলুন, আমি দায়িত্ব নিয়ে তাকে এখান থেকে যাওয়ার ব্যবস্থা করে দেবো। উনি কি যেতে চাইছেন না? না না, উনি তো গেছিলেন, কিন্তু ওখানে গিয়ে আবার ওদেরকে ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, বলেছে এখন থেকে টিয়ার গ্যাস ছাড়বে, এই সমস্ত ঝামেলা হবে। তো আবার হ্যাঁ, ওই টিয়ার গ্যাস ছাড়বে নাকি, ওদেরকে আবার তালা দিয়ে। হ্যাঁ, আমি তো বারবার বলছি ওরও যাওয়ার ইচ্ছে, তো ও তো যেতেই চাইছে, তাহলে বাধা দিচ্ছে কে? তো ওখানে 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 আজকে দিয়েছে নাকি বললো, আবার তালা দিয়ে দিয়েছে, ওই র্যাপ নেমেছে নাকি বললো। যাই হোক, এটা একটা। আমি আর একটা আপনাদের শোনাচ্ছি, আমি আবার একটা শোনাচ্ছি আপনাদের, যে ঠিক 7:59 যার কথা বলা হচ্ছে তাকে আমি ফোন করেছিলাম। তিনি কি বলেছেন একবার শুনবেন, আমি তার সাথে কথোপকথন।
হ্যালো হ্যালো বলছি আমি তো নিচে দাঁড়িয়ে আছি, আপনি আসুন। আমি তো নিচে নেমে আবার উপরে উঠে এলাম ওই গেটের ইয়ে ঝামেলা দেখে। আপনাকে তো মেন গেটে যেতে বলিনি। পিছনে গেটে? হ্যাঁ, বিকাশ ভবনের 3 নম্বর গেট, পেছনের গেটে, সাউথ গেটে। ও পিছনের গেট? হ্যাঁ, বিকাশ ভবনের পেছনের গেট, যেটা 3 নম্বর বড় গেটের দিকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, টাকা দিয়ে রেখেছে। তাহলে আমি ফোন করছি আপনাকে। হ্যাঁ ঠিক আছে। যথাসাধ্য চেষ্টা করেছি, তারপরেও যদি এরকম মিথ্যা কথা বলা হয় টিচারদের নামে, এটা বরদাস্ত করা যায় না। যখন সুস্থ ছিলেন তাদের থেকে প্যানিক কল আসতে থাকে। অনেকে অসুস্থ ছিলেন, বয়স্ক মানুষ ছিলেন, মহিলা ছিলেন। তারা বলতে থাকেন যে আমাদের বেরোতে দিন। একজন সন্তান সম্ভবা মহিলা ছিলেন, অসুস্থ বোধ করছিলেন, তিনি বাড়ি যেতে চাইছিলেন।